স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের সূচকে মন্দাভাবের মধ্যে দিয়ে চলছে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। প্রথম আড়াই ঘন্টায় সূচক কমেছে 2 পয়েন্ট, আর লেনদেন হয়েছে 128 কোটি টাকা। 220টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, বেড়েছে 90টির। অপরিবর্তিত রয়েছে 72টি কোম্পানির শেয়ারের দাম। গত বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান এই পুঁজিবাজারে হাতবদল হয়েছিল 303 কোটি টাকার শেয়ার। এদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও লেনদেনের সূচকেও মন্দা অবস্থা বিরাজ করছে। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জে রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন। তিনি যোগ দিচ্ছেন সবশেষ খবর নিয়ে। ইমন, সপ্তাহের প্রথম কার্যদিবসে কোন ধরনের কোম্পানির শেয়ারের দাম কমেছে আর কারণ কি বলছেন সংশ্লিষ্টরা? হ্যাঁ আসিফ, সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমি লেনদেনের মাঝে রয়েছি। এখন প্রথম 3 ঘন্টার লেনদেন রয়েছে হয়েছে এই পর্যন্ত। আমরা যেটি দেখছি যে সপ্তাহের প্রথম কার্যদিবসে কিন্তু আপনার সূচকের যে একটি নেতিবাচক ধারা, সেই ধারাটি কিন্তু বজায় রয়েছে। অর্থাৎ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার যে নেতিবাচক ধারা ছিল, সপ্তাহের প্রথম কার্যদিবস আজও সেই একই অবস্থা আমরা দেখছি। আমরা যদি একটু সূচকের দিকে দেখি, অর্থাৎ প্রধান সূচক ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স সূচক, সেটি 22 পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছে 4808 পয়েন্টে। এছাড়া যদি লেনদেন হওয়া কোম্পানিগুলোর দিকে লক্ষ্য করি, আমরা দেখছি যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর ভিতরে আজ বেশিরভাগ কোম্পানির দাম কমে গেছে এবং আমরা যে দেখছি যে এখন পর্যন্ত আমরা দাম বেড়েছে মাত্র 88টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে, আর দাম কমেছে 228টি কোম্পানির শেয়ারের। এছাড়া দামের কোনো তারতম্য ঘটেনি 68টি কোম্পানির ক্ষেত্রে। আর যদি আমরা লেনদেন ভলিউমের কথা বলি, লেনদেন ভলিউম আমরা দেখছি এখন পর্যন্ত আপনার লেনদেন হয়েছে 140 কোটি টাকার শেয়ার। এই হচ্ছে ঢাকার বাজারের আজকের চিত্র। আর বৃহস্পতিবার যেটি ছিল, বৃহস্পতিবার আমরা দেখেছি যে দিন শেষে আপনার লেনদেন হয়েছে প্রায় 303 কোটি টাকা এবং বৃহস্পতিবারও আপনার ডিএসইএক্স সূচক আপনার 22 পয়েন্ট কমেছিল। তো এই হচ্ছে মোটামুটি বাজারের চিত্র। যেটি বলছেন যে বিনিয়োগকারীরা আশা করছেন যে একটি স্থিতিশীল এবং একটি ভাইব্রেন্ট বাজার আশা করছেন, এবং তারা যেটি বলছেন যে যেহেতু আপনার বাজারটি আপনার একটি নেতিবাচক ধারা কিন্তু বজায় রয়েছে এবং এই নেতিবাচক ধারার উপর কিন্তু আবারও যেহেতু সূচকের পতন হলে বাজারের উপর কিন্তু একটি বড় ধরনের চাপ পড়ছে। তো তারা আশা করছেন যে একটি স্থিতিশীল বাজার। তো বাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং একই সাথে পুঁজিবাজার বিশ্লেষক জনাব আহমেদ রশিদ আলী। আমরা তার কাছে বিস্তারিত জেনে আসবো। জনাব আহমেদ রশিদ আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে পুঁজিবাজারে আমরা দেখছি যে ধারাবাহিক দরপতন এবং সপ্তাহের প্রথমে আজকে যে একটি দরপতনের মুখ দেখছে, ডিসেম্বর মাসে আসলে বাজারটাকে আপনি কিভাবে দেখবেন? দেখেন, নাম্বার ওয়ান, আমরা শিডিউল ঘোষণা হবার পরে, ইলেকশনের শিডিউল ঘোষণা হবার পরে বাজারে একটা রিয়াকশন হবে, এটা সব বিনিয়োগকারীরা আশা করেছিলেন, যেটা আনফর্চুনেটলি হয় নাই। সো এখন সবাই চেয়ে আছে ইলেকশনের পরে কি সিচুয়েশন হয়, এবং ইলেকশন যত ঘনিয়ে আসবে তত বাজারটা একটা রিয়াকশন দেবে কিনা। তবে এখন ইলেকশন ঘিরে যে অরাজকতা চলছে, সেটাও একটা শঙ্কার বিষয় আছে কিন্তু। সো বিনিয়োগকারীদের নজর ওদিকেও আছে। মূল বিষয়টা হচ্ছে যে বিনিয়োগকারীদের কোনো কনফিডেন্স নাই, একেবারে জিরোর কোঠায় চলে গেছে কনফিডেন্স। এবং এইটার মূল কারণটা হচ্ছে যে আমরা আজকে 1.5 বছর ধরে কোনো ডেভেলপমেন্ট কাজ কিন্তু করি নাই। আপনি শুনে আশ্চর্য হবেন যে আজকে এই 1.5 বছর ধরে ডিএসসি 4-5টা ডেভেলপমেন্টের প্রস্তাব দিয়েছে। আনফর্চুনেটলি সেই প্রস্তাব 1.5 বছর ধরে আজকে নাড়াচাড়াও হয় নাই, কেউ খুলেও দেখেন নাই যে কি প্রস্তাব ডিএসসি নিয়ে এসছে। মিউচুয়াল ফান্ডের বিষয় আছে, ইআরএফ এর বিষয় আছে, সকল বিষয় ডেভেলপমেন্টের জন্য একটা পুঁজিবাজারের মানে কন্টিনিউয়াস একটা রিফর্ম যদি না হয়, কন্টিনিউয়াস যদি একটা বাজারে ভাইব্রেন্সি না থাকে, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরাও আসবে না। এবং বিদেশি বিনিয়োগকারীরা যখন দেখবে যে লোকাল যে বিনিয়োগকারীরা ওনারাই উৎসাহ পাচ্ছেন না এ বাজারে আসার জন্য, তখন ওনারাও কিন্তু নিরুৎসাহিত হবেন বিদেশি বিনিয়োগকারী। সো আমার কাছে যেটা মনে হয় যে
আরেকটু বিএসসিসি কেও আরেকটু চিন্তা ভাবনা করা উচিত। ওনাদের বিএসসিসিতে যে প্রবলেমসগুলো আছে সেগুলোও রিজলভ করা উচিত ইমিডিয়েটলি, এবং পুঁজিবাজার ডেভেলপমেন্টের উপরে কাজ করতে হবে ওনাদেরকে। এটা প্রাইম অবজেক্টিভ এখন থাকতে হবে, আদারওয়াইজ পুঁজিবাজারে সেই রেজাল্টটা, কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাবো না। আচ্ছা, এখানে একটি বিষয় হচ্ছে যে বিনিয়োগকারীরা কিন্তু প্রায় বলছেন যে যেহেতু আপনি একটি পড়তি বাজার এবং এই বাজারের উপর সূচক যখন আরও পড়ে যায়, সুতরাং বাজারের উপর কিন্তু বেশ খানিকটা চাপ বা ধাক্কা এসে পড়ে। তো সেক্ষেত্রে আপনারা যেহেতু বাজার বিশ্লেষক আছেন, আপনারা ব্রোকারেজ মালিকরা রয়েছেন, সেক্ষেত্রে আপনারা বাজার উন্নয়নের জন্য আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? দেখেন, আমি যেটা বললাম যে 4টা অন্তত ডেভেলপমেন্ট প্রজেক্ট কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে এসইসিতে গেছে, কিন্তু কোনো রেজাল্ট নাই। আজকে 1.5 বছর ধরে ওইটার উপরে কোনো কাজ করা হয় নাই, সেটা আমি আগেই বলেছি। তো এখন যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে দেখেন, বিনিয়োগকারীরা আস্থা কোথায় পাবে? আপনার আস্থাটা তো নাই। আপনি আজকে দেখেন 8.59p-তে বাজার আছে, বাজারটা বটম আউট হয়ে গেছে অলমোস্ট, আর নিচে যাবার কোনো স্কোপ আমি দেখছি না, তারপরেও নিচে যাচ্ছে। আমার যেটা বক্তব্য সেটা হলো যে এখন বিনিয়োগকারীরা আস্তে আস্তে ওনাদের সেভিংস দিয়ে, লোন নিয়ে নয়, সেভিংস যা আছে সেই সেভিংস দিয়ে 8টা-10টা শেয়ার কিনলেও কিনে রাখলে ইলেকশনের পরে হয়তো ভালো একটা রেজাল্ট ওনারা পাবেন। সো আমার কাছে মনে হয় ওনাদের সেভিংস দিয়ে ওনারা একটা ইনভেস্টমেন্টে আসতে পারেন, লোন নিয়ে নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসিফ, আসলে যেমনটি শুনছিলাম সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন চলছে, আমি লেনদেনের মাঝামাঝি রয়েছি, আরও 1.5 ঘন্টা বাকি আছে লেনদেনের, এবং এর পরপরই আসলে বোঝা যাবে যে সপ্তাহের প্রথম কার্যদিবসে দিন শেষে সূচক কত পয়েন্টে দাঁড়ায় এবং লেনদেনের ভলিউমটি কি পরিমাণ হয়। তো আসিফ, আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে ছিলেন শাহরিয়ার ইমন, ধন্যবাদ আপনাকে। আগামী 31শে ডিসেম্বর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার শেষ দিন। এই সময়ের মধ্যে করদাতাদের বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব জানিয়ে রিটার্ন দাখিল করতে হবে। কিছু ব্যতিক্রম ছাড়া এবার সবাইকে অনলাইনে রিটার্ন দিতে হবে। বর্তমানে দেশের প্রায় 1,15,00,000-এর বেশি মানুষ কর শনাক্তকরণ নম্বরধারী। করযোগ্য আয় থাকলে টিআইএনধারীদের রিটার্ন দিতে হয়। একবার সময় বাড়িয়ে 31শে ডিসেম্বর করায় আর মাত্র 10 দিন সময় রয়েছে। এবার যেহেতু অনলাইনে রিটার্ন দিতে হবে, তাই সাপ্তাহিক বা বিশেষ ছুটির দিনেও ঘরে বসে রিটার্ন দিতে পারবেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এখন পর্যটকদের ভিড়ে মুখরিত। প্রতিদিনই সেখানে ভিড় করছেন দেশি বিদেশি ভ্রমণ পিপাসুরা। অন্যদিকে দেশের অন্যতম সমুদ্র সৈকত পটুয়াখালীর কুয়াকাটাতেও পর্যটকদের ভিড় দেখা গেছে। সেন্ট মার্টিন উন্মুক্ত করে দেওয়ায় কক্সবাজারে বেড়েছে পর্যটক। সব মিলিয়ে জমে উঠেছে কক্সবাজারের পর্যটন ব্যবসা। আবাসন চাহিদা পূরণে কক্সবাজারে গড়ে উঠেছে ডজন খানেক তারকা হোটেল সহ 4 শতাধিক হোটেল, মোটেল, রেস্ট হাউস ও গেস্ট হাউস। এই শিল্পের দ্রুত বিকাশ কক্সবাজারের অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মূলত ডিসেম্বরের শুরু থেকেই কক্সবাজারে পর্যটকদের ঢল নেমেছে। হোটেল, মোটেল মালিক সমিতির সভাপতি আলহাজ আবুল কাশেম জানান, মধ্য ডিসেম্বর থেকে ব্যাপক পর্যটক সমাগম ঘটেছে। এতে করে পর্যটন সংশ্লিষ্ট সকলেই খুশি। অন্যদিকে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় বেড়েছে। এতে স্থানীয় ব্যবসায়ীদের বিক্রিও বেড়েছে। আগতদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। পর্যটকদের আরও খবর জানাতে আমাদের সহকর্মী কক্সবাজার থেকে হারুনুর রশিদ ও পটুয়াখালীর কুয়াকাটা থেকে মোহাম্মদ ইমরান যুক্ত রয়েছেন। শুরুতে চলে যাচ্ছে হারুনুর রশিদের কাছে। রশিদ, অতিরিক্ত ভিড় হওয়ায় পর্যটকদের কোনো সমস্যা হচ্ছে কিনা, সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসন কী ধরনের ব্যবস্থা নিয়েছে? আমি এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। এখানে সকাল থেকে লোকারণ্য পর্যটকের পদবারে মুখরিত একটা কক্সবাজার সমুদ্র সৈকত। এখানে সকাল থেকে তারা সমুদ্রে নেমে আনন্দে গেয়ে পানির সাথে নেচে গিয়ে তারা হাসিতে খুশিতে আনন্দে মেতে উঠেছে। এ অবস্থায় কক্সবাজার যে ব্যবসা প্রতিষ্ঠান যেসব আছে যারা পর্যটন ব্যবসার সাথে জড়িত, তারা বলছে তারা ডিসেম্বরের 1 তারিখ থেকে যদি সেন্ট মার্টিন খুলে দেওয়া হলেও কিন্তু সেন্ট মার্টিনে পর্যটক আসতে শুরু করে ডিসেম্বরের মধ্যবর্তী অর্থাৎ বিজয় দিবসের পর থেকে পর্যটক আসতে শুরু করেছে এবং প্রতিদিন হয়তো লাখখানিক পর্যটক আসা যাওয়া করতেছে কক্সবাজার।
এই অবস্থায় কক্সবাজারে যে 7 শতাধিক হোটেল মোটেল প্রায় হোটেলের প্রায় 60 থেকে 70% হোটেল বুকিং দেওয়া হয়েছে এবং পাঁচতারা মানের হোটেল যেসব আছে সেগুলো প্রায় 90% মতো বুকিং আছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অবশ্য কক্সবাজারের ব্যবসায়ীরা যে ভালো ব্যবসা করছে এবং তারা তাদের লাভের আশা করছে এবং হোটেল মোটেল জন্য সাধারণ সম্পাদক যিনি মুকিম খান আছে তিনি যেটা জানিয়েছেন তাদের আশানুরূপ পর্যটক হতে এখনো আসে নাই, তারা আশা করছে ভবিষ্যতে আসবে। তবে এখন 70 থেকে 80% পর্যটক আসছে বলে তারা জানিয়েছে এবং হোটেল মোটেল বুকিং সেইভাবে হচ্ছে। এদিকে পর্যটকের যেসব সমস্যার কথা বলছেন, পর্যটক আসলে সেভাবে কোনো সমস্যার খবর আমরা পাইনি। তবে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটকের নিরাপত্তায় সার্বক্ষণিক তারা নজরদারিতে আছে। টুরিস্ট পুলিশ, বিচ কর্মীরাও নজরদারিতে রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসন ও জেলা পুলিশও নজরদারিতে রয়েছে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। আসিফ, এ ছিল কক্সবাজার নিয়ে সর্বশেষ। আসিফ, ধন্যবাদ আপনাকে। এখন আমরা চলে যাচ্ছি পটুয়াখালীতে, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন মোহাম্মদ ইমরান। ইমরান, সেখানে আমাদের সার্বিক অবস্থা কি আছে আমাদের জানাবেন। সেখানে আমরা জানি যে এখানে এখন পর্যটক দিয়ে ভরপুর, সেখানে আমাদের পর্যটকদের অবস্থা জানাবেন, সেখানে কি চলছে। আসিফ, দেখুন আসলে পর্যটন মৌসুম কিন্তু মূলত আসলে নভেম্বরের শুরু থেকেই শুরু হয়। তো নভেম্বরের শুরু থেকে কিন্তু কুয়াকাটায় পর্যটকের সংখ্যা খুবই কম ছিল। তবে ডিসেম্বরের শুরু থেকে কিন্তু পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করে এবং বিগত দিনগুলোতে বিশেষ করে যে সরকারি ছুটি রয়েছে সেই ছুটিকে কেন্দ্র করে কিন্তু পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করে। আমরা দেখেছি গত বৃহস্পতিবারে কিন্তু আসলে বৃহস্পতিবার থেকেই পর্যটকে কানায় কানায় হয়ে ওঠে কুয়াকাটা। আজ কিন্তু সরকারি ছুটি নেই, তারপরে কিন্তু এই কুয়াকাটা সমুদ্র সৈকতে ব্যাপক পর্যটক রয়েছে। আমরা এখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে বড়দিনের যে ছুটি রয়েছে সেই ছুটিতে কিন্তু এর চেয়ে আরো বেশি অনেক পর্যটকের আগমন এই কুয়াকাটাতে ঘটবে, সে লক্ষ্যে কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে এবং এখানকার যে বিশেষ করে কুয়াকাটার হোটেল মোটেল রয়েছে সেই হোটেল মোটেল গুলো কিন্তু 25 তারিখকে কেন্দ্র করে অনেক হোটেল মোটেলই কিন্তু ইতিমধ্যে বুকিং হয়ে গেছে, উন্মাদনায় মেতেছেন। অনেকে কিন্তু এখানকার প্রিয়জন, এখানকার যারা এসেছেন তারা কিন্তু প্রিয়জনের হাতে হাত ধরে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখছেন এবং অনেকে কিন্তু এখানকার যে সৈকতে পাতা যে বেঞ্চি রয়েছে সেই বেঞ্চিতে বসে কিন্তু আসলে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য কিন্তু তারা আসলে উপভোগ করছেন। এবং এখানকার যে সকল পর্যটকরা এসেছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা কুয়াকাটা সমুদ্র সৈকতের এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে তারা কিন্তু অনেকটা উল্লাস আমাদেরকে প্রকাশ করেছেন। শুধু এই কুয়াকাটা সমুদ্র সৈকতের 0 পয়েন্টই না, এখানকার বিশেষ করে লেম্বুরবান, ঝাউবাগান, সুটকিপল্লী, রাখাইন মার্কেট, সীমা বৌদ্ধ বিহার সহ যে সকল পর্যটন স্পট রয়েছে প্রতিটি পর্যটন স্পটে কিন্তু পর্যটকদের আমরা বাড়তি উপস্থিতি লক্ষ্য করেছি। আগত এই সকল পর্যটকদের আমরা এখানকে দেখেছি টুরিস্ট পুলিশের পক্ষ থেকে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য টুরিস্ট পুলিশের কিন্তু ব্যাপক তৎপরতা আমরা লক্ষ্য করেছি। তো আসিফ, আসলে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ। গ্যাসের অভাবে প্রায় 10 মাস ধরে বন্ধ রয়েছে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ থাকায় এই বছর আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে প্রায় 1300 কোটি টাকা। কারখানার সিবিএর সাধারণ সম্পাদক আবু কাউসার জানান, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত 1 মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এতে প্রতিদিন গড়ে 1150 টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে, যার বাজার মূল্য প্রায় 4.5 কোটি টাকা। এছাড়াও অলস পড়ে থাকায় নষ্ট হচ্ছে কলকারখানার মূল্যবান যন্ত্রাংশ। এদিকে কারখানার গ্যাস সরবরাহ পুনরায় চালুর দাবিতে একাধিকবার আন্দোলন করেছে সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়ন। শিগগিরই গ্যাস সরবরাহ চালুর বিষয়ে কিছু জানাতে পারেনি কারখানা সংশ্লিষ্টরা। এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।